আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তরকাণ্ডের দ্বাদশ বল্লী। স্থান বেলুড় মঠ, বর্ষ 1901। স্বামীজি কয়েকদিন হইল পূর্ববঙ্গ ও আসাম হইতে ফিরিয়া আসিয়াছেন। শরীর অসুস্থ, পা ফুলিয়াছে। শিষ্য আসিয়া মঠের উপরতলায় স্বামীজির কাছে গিয়া প্রণাম করিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্বামীজির সহাস্য বদন ও স্নেহমাখা দৃষ্টি যাহাতে সকলকে সকল দুঃখ ভুলাইয়া আত্মহারা করিয়া দিত। শিষ্য: স্বামীজি কেমন আছেন? স্বামীজি: আর বাবা, থাকাথাকি কি, দেহ তো দিন দিন অচল হচ্ছে। বাংলাদেশে এসে শরীর ধারণ করতে হয়েছে, শরীরে রোগ লেগেই আছে। এদেশের ফিজিক একেবারে ভালো নয়, বেশি কাজ করতে গেলেই শরীরে বয় না। তবে যে কটা দিন দেহ আছে তোদের জন্য খাটব, খাটতে খাটতে মরব। শিষ্য: আপনি এখন কিছুদিন কাজকর্ম ছাড়িয়া স্থির হইয়া থাকুন, তাহা হইলেই শরীর সারিবে। এ দেহের রক্ষায় জগতের মঙ্গল। স্বামীজি: বসে থাকবার জো আছে কি বাবা? ওই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে। সেইটেই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, স্থির হয়ে থাকতেই দেয় না, আপনার সুখের দিক দেখতেও দেয় না। শিষ্য: শক্তি প্রবেশের কথাটা কি রূপক ছলে বলিতেছেন? স্বামীজি: না রে, ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন, আর সামনে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতো এসে আমার শরীরে ঢুকছে। ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম। কতক্ষণ এরূপ ছিলুম আমার কিছুই মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। আমার বোধহয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরোয়, বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। শিষ্য অবাক হইয়া শুনিতে শুনিতে ভাবিতে লাগিল, এ সকল কথা সাধারণ লোকে কিভাবে বুঝিবে কে জানে। অনন্তর ভিন্ন প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিল, মহাশয়, আমাদের বাঙাল দেশ পূর্ববঙ্গ আপনার কেমন লাগিল? স্বামীজি: দেশ কিছু মন্দ নয়। মাঠে দেখলুম খুব শস্য ফুলেছে। আবহাওয়াও মন্দ নয়। পাহাড়ের দিকের দৃশ্য অতি মনোহর। ব্রহ্মপুত্র ভ্যালির শোভা অতুলনীয়। আমাদের এদিকের চেয়ে লোকগুলো কিছু মজবুত ও কর্মঠ। তার কারণ বোধহয় মাছ মাংসটা খুব খায়, যা করে খুব মোয়ে করে। খাওয়া দাওয়াতে খুব তেল চর্বি দেয়, ওটা কিন্তু ভালো নয়। তেল চর্বি বেশি খেলে শরীরে মেদ জন্মায়। শিষ্য: ধর্মভাব কেমন দেখলেন? স্বামীজি: ধর্মভাব সম্বন্ধে দেখলুম দেশের লোকগুলো বড়ই কনজারভেটিভ। উদারভাবে ধর্ম করতে গিয়ে আবার অনেকে ফ্যানাটিক হয়ে পড়েছে। ঢাকার মোহিনীমোহন বাবুর বাড়িতে একদিন একটি ছেলে
একখানাকার ফটো এনে আমায় দেখালে ও বললে, মহাশয় বলুন ইনি কে, অবতার কিনা? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, তা বাবা আমি কি জানি। 3-4 বার বললেও সে ছেলেটি দেখলুম কিছুতেই তার জেদ ছাড়ে না। অবশেষে আমাকে বাধ্য হয়ে বলতে হলো, বাবা এখন থেকে ভালো করে খেয়েও, তাহলে মস্তিষ্কের বিকাশ হবে। পুষ্টিকর খাদ্যাভাবে তোমার মাথা যে শুকিয়ে গেছে। এ কথা শুনে বোধহয় ছেলেটির অসন্তোষ হয়ে থাকবে। তা কি করব বাবা, ছেলেদের এরূপ না বললে তারা যে ক্রমে পাগল হয়ে দাঁড়াবে। শিষ্য, আমাদের পূর্ব বাংলায় আজকাল অনেক অবতারের অভ্যুদয় হইতেছে। স্বামীজি, গুরুকে লোকে অবতার বলতেই পারে, যা ইচ্ছা তাই বলে ধারণা করবার চেষ্টাও করতে পারে, কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না। এক ঢাকাতেই শুনলাম 3-4টি অবতার দাঁড়িয়েছে। শিষ্য, ও দেশের মেয়েদের কেমন দেখলেন? স্বামীজি, মেয়েরা সর্বত্রই প্রায় এক রূপ। বৈষ্ণব ভাবটা ঢাকায় একটু বেশিই দেখলুম। হরর স্ত্রীকে খুব ইন্টেলিজেন্ট বলে বোধ হলো। সে খুব যত্ন করে আমায় রেঁধে খাবার পাঠিয়ে দিত। শিষ্য, শুনিলাম নাগমহাশয়ের বাড়ি নাকি গিয়েছিলেন? স্বামীজি, হ্যাঁ, অমন মহাপুরুষ এত দূর গিয়ে তার জন্মস্থান দেখব না? নাগমহাশয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন। বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে নিয়েছিলুম। তারপর এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2টো। আমার জীবনে যে কয়দিন সুনিদ্রা হয়েছে, নাগমহাশয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন। তারপর উঠে প্রচুর আহার। নাগমহাশয়ের স্ত্রী একখানা কাপড় দিয়েছিলেন, সেইখানি মাথায় বেঁধে ঢাকায় রওনা হলুম। নাগমহাশয়ের ফটো পুজো হয় দেখলুম। তার সমাধি স্থানটি বেশ ভালো করে রাখা উচিত। এখনো যেমন হওয়া উচিত ঠিক তেমনটি হয়নি। শিষ্য, মহাশয়, নাগমহাশয়কে ও দেশের লোকে তেমন চিনিতেই পারে নাই। স্বামীজি, ওসব মহাপুরুষকে কি সাধারণে বুঝবে? যারা তার সঙ্গ পেয়েছে তারাই ধন্য। শিষ্য, কামাখ্যা গিয়ে কি দেখলেন? স্বামীজি, শিলং পাহাড়টি অতীব সুন্দর। সেখানে চিফ কমিশনার কটন সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, ইউরোপ ও আমেরিকা বেরিয়ে এই দূর পর্বতপ্রান্তে আপনি কি দেখতে এসেছেন? কটন সাহেবের মতো অমন সদাশয় লোক প্রায় দেখাই যায় না। আমার অসুখ শুনে সরকারি ডাক্তার পাঠিয়ে দিয়েছিলেন। 2 বেলা আমার খবর নিতেন। সেখানে বেশি লেকচার ফেকচার করতে পারিনি। শরীর বড়ই অসুস্থ হয়ে পড়েছিল। রাস্তায় নিতাই খুব সেবা করেছিল। শিষ্য, সেখানকার ধর্মভাব কেমন দেখলেন? স্বামীজি, তন্ত্রপ্রধান দেশ। এক শঙ্করদেবের নাম শুনলুম, যিনি ও অঞ্চলে অবতার বলে পূজিত হন। শুনলুম তার সম্প্রদায় খুব বিস্তৃত। ওই শঙ্করদেব শঙ্করাচার্যেরই নামান্তর কিনা ঠিক বুঝতে পারলাম না। ওরা ত্যাগী, বোধহয় তান্ত্রিক সন্ন্যাসী কিংবা শঙ্করাচার্যেরই সম্প্রদায় বিশেষ। অতঃপর শিষ্য বলিল, মহাশয়, ও দেশের লোকেরা বোধহয় নাগমহাশয়ের মতো আপনাকেও ঠিক বুঝিতে পারে নাই। স্বামীজি,
আমায় বুঝুক আর নাই বুঝুক, এ অঞ্চলের লোকের চেয়ে কিন্তু তাদের রজগুণ প্রবল। কালে সেটা আরও বিকাশ হবে। যেরূপ চালচলনকে ইদানিং সভ্যতা বা শিষ্টাচার বলা হয়, সেটা এখনও ও অঞ্চলে ভালোভাবে প্রবেশ করেনি। সেটা ক্রমে হবে। সকল সময় ক্যাপিটাল থেকেই ক্রমে প্রদেশ সকলে চাল চলন আদব কায়দার বিস্তার হয়। ও দেশেও তাই হচ্ছে। যে দেশে নাগ মহাশয়ের মতো মহাপুরুষ জন্মায়, সে দেশের আবার ভাবনা, তার আলোতেই তো পূর্ববঙ্গ উজ্জ্বল হয়ে আছে। শিষ্য: কিন্তু মহাশয়, সাধারণ লোকে তাকে তত জানিত না, তিনি বড়ই গুপ্তভাবে ছিলেন। স্বামীজি: ও দেশে আমার খাওয়া দাওয়া নিয়ে বড় গোল করত, বলতো ওটা কেন খাবেন, ওর হাতে কেন খাবেন ইত্যাদি। তাই বলতে হতো, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমার আবার আচার কি, তোদের শাস্ত্রেই না বলেছে। তবে অবশ্য বাইরের আচার ভেতরে ধর্মের অনুভূতির জন্য প্রথম প্রথম চাই। শাস্ত্র জ্ঞানটা নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে নেওয়ার জন্য। ঠাকুরের সেই পাজি নিংড়ানো জলের কথা শুনেছিস তো? আচার বিচার কেবল মানুষের ভেতরের মহাশক্তি স্ফুরণের উপায় মাত্র, যাতে ভেতরের সেই শক্তি জাগে, যাতে মানুষ তার স্বরূপ ঠিক ঠিক বুঝতে পারে। তাই হচ্ছে সর্বশাস্ত্রের উদ্দেশ্য। উপায়গুলি বিধি নিষেধাত্মক। উদ্দেশ্য হারিয়ে খালি উপায় নিয়ে ঝগড়া করলে কি হবে? যে দেশেই যাই দেখি উপায় নিয়েই লাঠালাঠি চলছে, উদ্দেশ্যের দিকে লোকের নজরই নেই। ঠাকুর ওইটিই দেখাতে এসেছিলেন। অনুভূতিই হচ্ছে সার কথা। 1000 বৎসর গঙ্গা স্নান করো আর 1000 বৎসর নিরামিষ খাও, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয়, তবে জানবি সর্বৈব বৃথা হলো। আর আচার বর্জিত হয়ে যদি কেউ আত্মদর্শন করতে পারে, তবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। তবে আত্মদর্শন হলেও লোক ও সংস্কৃতির জন্য আচার কিছু কিছু মানা ভালো। মোট কথা, মনকে একনিষ্ঠ করে রাখা চাই। এক বিষয়ে নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয়, অর্থাৎ মনের অন্য বৃত্তিগুলি নিবে গিয়ে এক বিষয়ে এক তানতা হয়। অনেকের বাহ্য আচার বা বিধিনিষেধের জালেই সব সময়টা কেটে যায়, আত্মচিন্তা আর করা হয় না। দিন রাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? যে যতটা আত্ম অনুভূতি করতে পেরেছে, তার বিধি নিষেধ ততই কম। আচার্য শঙ্করও বলেছেন, নিশ্চৈগুণ্যে পথি বিচারতাম কো বিধি কো নিষেধা। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। তাই জানবি গোল, মত, পথ, রাস্তা মাত্র। কার কতটা ত্যাগ হয়েছে, এইটি জানবি উন্নতির টেস্ট। কোষ্টি পাথর, কাম কাঞ্চনের আসক্তি যেখানে দেখবি কমতি, সে যে মতের যে পথের লোকই হোক না কেন, তার জানবি শক্তি জাগ্রত হচ্ছে। তার জানবি আত্ম অনুভূতির দোর খুলে গেছে। আর 1000 আচার মেনে চল, 1000 শ্লোক আওড়া, তবু যদি ত্যাগের ভাব না এসে থাকে, তো জানবি জীবন বৃথা। এই অনুভূতি লাভে তৎপর হ, লেগে যা। শাস্ত্রটাস্ত্র তো ঢের পড়লি, বল দেখি তাতে হলো কি? কেউ টাকার চিন্তা করে ধনকুবের হয়েছে, তুই না হয় শাস্ত্র চিন্তা করে পণ্ডিত হয়েছিস।
উভয়েই বন্ধন। পড়া বিদ্যা লাভে বিদ্যা অবিদ্যার পারে চলে যা। শিষ্য: মহাশয়, আপনার কৃপায় সব বুঝি, কিন্তু কর্মের ফেরে ধারণা করতে পারি না। স্বামীজি: ওসব কর্মটর্ম ফেলে দে। তুই পূর্বজন্মে কর্ম করে তবে এই দেহ পেয়েছিস। এ কথা যদি সত্য হয়, তবে কর্মের দ্বারা কর্ম কেটে তুই আবার কেননা এ দেহেই জীবনমুক্ত হবি। জানবি, মুক্তি বা আত্মজ্ঞান তোর নিজের হাতেই রয়েছে। জ্ঞানে কর্মের লেশমাত্র নেই। তবে যারা জীবনমুক্ত হয়েও কাজ করে, তারা জানবি পরহিতায় কর্ম করে। তারা ভালো মন্দ ফলের দিকে চায় না। কোন বাসনা বীজ তাদের মনে স্থানই পায় না। সংসারাশ্রম থেকে ঐরূপ যথার্থ পরহিতায় কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি। সমগ্র হিন্দু শাস্ত্রে ওই বিষয়ে এক জনক রাজার নামই আছে। তোরা কিন্তু এখন বছর বছর ছেলে জন্ম দিয়ে ঘরে ঘরে বিদেহ জনক হতে চাস। শিষ্য: আপনি কৃপা করুন, যাহাতে আত্মানুভূতি লাভ এই শরীরেই হয়। স্বামীজি: ভয় কি? মনের ঐকান্তিকতা থাকলে আমি নিশ্চয়ই বলছি এ জন্মেই হবে। তবে পুরুষাকার চাই। পুরুষাকার কি জানিস? আত্মজ্ঞান লাভ করব। এতে যে বাধা বিপদ সামনে পড়ে তা কাটাবো। এইরূপ দৃঢ় সংকল্প। মা, বাপ, ভাই, বন্ধু, স্ত্রী, পুত্র মরে মরুক, এ দেহ থাকে থাক, যায় যাক। আমি কিছুতেই আর ফিরে চাইব না, যতক্ষণ না আমার আত্মদর্শন ঘটে। এই রূপে সকল বিষয় উপেক্ষা করে এক মনে আপনার গোলের দিকে অগ্রসর হবার চেষ্টার নামই হল পুরুষাকার। নতুবা অন্য পুরুষাকার তো পশুপক্ষীরাও করছে। মানুষ এ দেহ পেয়েছে কেবলমাত্র সেই আত্মজ্ঞান লাভের জন্য। সংসারে সকলে যে পথে যাচ্ছে, তুইও কি সেই স্রোতে গা ঢেলে চলে যাবি? তবে আর তোর পুরুষাকার কি? সকলেই তো মরতে বসেছে, কিন্তু তুই যে মৃত্যু জয় করতে এসেছিস। মহাবীরের ন্যায় অগ্রসর হ, কিছুতেই ভ্রুক্ষেপ করবি না। কদিনের জন্যেই বা এ শরীর, কদিনের জন্যেই বা সুখ দুঃখ। যদি মানব দেহ পেয়েছিস, তবে ভেতরের আত্মাকে জাগা আর বল, আমি অভয় পদ পেয়েছি। বল, আমি সেই আত্মা, যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গেছে। এইভাবে সিদ্ধ হয়ে যা। তারপর যতদিন দেহ থাকে, ততদিন অপরকে এই মহাবীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা। তত্ত্বমসি। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এইটি হলে তবে জানব যে তুই যথার্থই একগুঁয়ে বাঙাল। নমস্কার।